স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন সাহিত্যিক মফিদুল হক এবং লেখক সাংবাদিক মাহবুব মোর্শেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিনের ঘটনা এবং যে সমস্ত খবর শিরোনাম হয় সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন, এবং শুরুতেই একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের প্রস্তুতি শেষ হয়েছে। রাষ্ট্রপতি সই করার পরপরই তাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। শনিবার সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন করার পরে ক্যাবিনেট ডিভিশন থেকে আমরা প্রজ্ঞাপন জারি করব। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। শনিবার সারাদিনই রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে সারা দেশে ট্রেন চলাচলের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয় এবং মহাসড়কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমি 11:30 গাড়িতে উঠেছি, এখন তো বুঝতেই পারতেছি না 8টা বাজে। এই এতটা পথ সময় নষ্ট হলো আর কি। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ফ্লোটিলা ঘাঁটিতে যুদ্ধজাহাজ ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে মির্জাপুরে মা ও 3 মেয়েকে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পরে প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য যা যা করণীয় আমরা করব। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, কারণ প্রিন্সিপাল অফেন্ডার যে জাহাঙ্গীর, সে এখনও আমরা গ্রেফতার করতে পারিনি। আমরা চেষ্টা অব্যাহত আছে। প্রায় 1 যুগ পর বাংলাদেশকে বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভায় যোগদান করে শনিবার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে $50 কোটি বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। ভারত পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের শিশু শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রীকেই উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে মালালা। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি জনাব মফিদুল হক, আপনার কাছে আসলে প্রথমে আসতে চাই, কারণ আপনি দেখেছেন যে গত বেশ কয়েকদিন ধরেই মূল আলোচনায় আছেন লতিফ সিদ্দিকী, এবং ধর্মীয় অবমাননা করে তাকে এরই মধ্যে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি আজ রাত শেষে বিকেলবেলায় আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে এবং সেখানে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এদিকে আজকে গতকাল বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত তা যথেষ্ট না এবং হতাশাজনক। আপনার কাছে কি মনে হয় যে হতাশাজনক? দেখুন, এটা একটা বড়, তিনি যেটা করেছেন এটা তো একটা খুব বড় একটা অন্যায়। এক তো হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধকে এইভাবে অবজ্ঞা করা এবং খুব অর্বাচীনের মতো উক্তি করে যাওয়া, আর সেটার জন্যে তাকে কিন্তু মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা খুব বড় ধরনের পদক্ষেপ। তিনি একজন সিনিয়র মন্ত্রী হিসাবে ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ পত্র দেওয়ারও তার সেই সুযোগও তার দেয়া হয়নি, তাকে খারিজ করা হচ্ছে। এবং ফলে আমার মনে হয় যে যদি আমরা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে জিনিসটা বিচার করি, তিনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের ফল তাকে ভোগ করতে হচ্ছে। আর কোনো মানুষের কোনো অর্বাচীন উক্তি বা অশালীন বক্তব্য, এইগুলো একটা আদালতের এখতিয়ারের মধ্যে যায় তখনই যখন এইগুলো একটা পারসিস্টেন্ট হয়, এগুলো নানাভাবে একটা সংগঠিতভাবে এই জিনিসগুলো ঘটতে থাকে। তো এটা তো একটা ব্যক্তি পর্যায়ের একটা বিষয়। আমার মনে হয় যে বিষয়টা বোধহয় মানুষও মনে করছে যে এইভাবে একটা সুরাহার দিকে যাচ্ছে। মাহবুব মোর্শেদ, বিএনপি বলেছে যে বিএনপি রফিকুল ইসলাম মিয়া বলেছেন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আসলে ব্যাপারটা হলো যে তিনি যে অপরাধ করেছেন, যে কথা বলে
এখানে মানুষকে খেপিয়ে তুলেছেন, এটা কিন্তু সবাই একমত যে তার তার যে সরকারের যে পদে উনি আছেন সেখানে থাকার যোগ্য তিনি নন। এখন এই উক্তির জন্য নিউ ইয়র্কে বসে তিনি যে উক্তি করেছেন, সেই উক্তির জন্য তার যে যদি বিচার হয়, বিচার প্রক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাকে ইন্টারপোলে মাধ্যমে ফিরিয়ে আনা বা এই ব্যাপারগুলো আমাদের আদালত যদি চায় যে তাকে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে কিন্তু 22টির মতো মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে, কিন্তু সেই মামলাগুলোর কিন্তু রায় হয়নি। ফলে আমরা কিন্তু বলতে পারি না যে আদালত এখনো প্রয়োজন মনে করছে কিনা। আদালতই তিনি তো পলাতক নন। তিনি পলাতক নন। ফলে যেটা আদালতই শেষ পর্যন্ত যদি মনে করে আদালত যে তাকে ফিরিয়ে আনা দরকার, এজন্য সরকারকে নির্দেশনা দেওয়া দরকার, সরকারের মাধ্যমে পুলিশকে নির্দেশনা দেওয়া দরকার, সেক্ষেত্রে আদালত হয়তো সেদিকে যেতে পারে। কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না যে তাকে ইন্টারপোলের মাধ্যমে, এটা সস্তা একটা রাজনৈতিক মানে হিসেবে বলা যায়, কিন্তু আসলে আইনি প্রক্রিয়াগুলো চললে একটা পর্যায়ে গিয়ে যদি এমন দাবি ওঠে, এমন আদালত যদি মনে করে, তাহলে তাকে আনা যেতে পারে। কিন্তু এখন এটা এক ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, নানানজন নানান কথা বলছে। ফলে এখান থেকে রাজনৈতিক ফায়দা আসলে কেউই নিতে পারছে না আর কি। এখান থেকেই এই কথাগুলো আসছে। আসলে প্রধানমন্ত্রী খুব তাৎক্ষণিকভাবেই তো ব্যবস্থা নিয়েছেন, তারপরেও যে প্রশ্নগুলি উঠেছে যে মন্ত্রী পরিষদের একজন সদস্যের একটি বক্তব্য আসলে ওটা গোটা সরকারেরই বক্তব্য হয়ে যায়, এই বিষয়ে কি আপনার মনে হয় যে আরো কিছু করণীয় কি ছিল সরকারের তরফে? সেটা তো সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা সরকারের বক্তব্য না, দলের বক্তব্য না, দেশের মানুষের বক্তব্য না, তার কোনো অনুসারীরও বক্তব্য না, এটা তার একক বক্তব্য। এটা খুব দুর্ভাগ্যজনক যে একজন সিনিয়র মন্ত্রী এইরকম বল্গাহীন এবং এইরকম অসংবেদনশীল, এইরকম ভ্রান্তিমূলক উক্তি তিনি করে যাবেন। তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে মন্ত্রী পরিষদ গঠিত হয় সেখানে কিন্তু দায়বদ্ধতাটা অনেক শিথিল, সেই জায়গাগুলোতে অনেক সতর্ক হওয়ার আছে এবং মন্ত্রীদেরও এটা এই উপলব্ধি তাদের আসা উচিত। সাধারণত হয় কি আমরা দেখি কি মিডিয়া দেখলে, ক্যামেরা দেখলে কথা বলার জন্যে উদ্গ্রীব হয়ে যায়, আর যে যত মানে ফাউল কথা বলতে পারবে সে জানে যে সেটা তত স্থান পাবে। আমার মনে হয় আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রেস ব্রিফিং করেছেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তিনি বলেছেন যে ভাইয়ের পক্ষ হয়ে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। প্রেস ব্রিফিং এ তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভাইয়ের জন্য। না, এটা তো মানে ভাইয়ের জন্য, ভাইয়ের প্রতি তার যে ভাইয়ের সম্পর্ক তো আর নষ্ট হবে না, যে যাই বলুক। না, সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কি কেউ সংবাদ ব্রিফিং এর মাধ্যমে করে? না, এটা যারা মানে এখানে ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছে তিনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। সেই মেসেজটা নিয়ে যদি সাধারণ মানুষের মধ্যে লতিফ সিদ্দিকীর সম্পর্কে ভিন্ন কোনো ভাবনা আসে, তো আসতে পারে, সেটা তো আমরা মানে নিশ্চিত করে বলতে পারবো না আর কি। জনাব মফিদুল হক, দেখুন ওই আবার সেই জায়গা যে মিডিয়া, ক্যামেরা বা সাংবাদিক পেলেই আমাদের কিন্তু রাজনীতিবিদদের ভাষাটা পাল্টে যায়, এটাই খুব দুর্ভাগ্যজনক। না, এটা তো উনি সংবাদ সম্মেলনটি পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন, সেখানে অবশ্য তিনি আরো অনেক কথাই বলেছেন। আরেকটি বিষয় একটু আপনাকে করতে চাই যে মন্ত্রী পরিষদ সচিব তিনি কিন্তু আজকে জানিয়েছেন যে তার এই অব্যাহতির বিষয়টি প্রজ্ঞাপন প্রস্তুত, হয়তো কাল মানে সকাল নাগাদ এরকম একটি সংবাদ আসতে পারে তার অব্যাহতির বিষয়টি নিয়ে। যাই হোক, আমরা একটু অন্য খবরে ফিরতে চাই। সেটি হচ্ছে যে আপনি জানেন গত দুদিন ধরে খুব আলোচনায় আছে নোবেল পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার ঝড় আছে। এই বিতর্কের কারণ কি জনাব মাহবুব মোর্শেদ? আসলে বিতর্কের একটা কারণ হলো যে নোবেল পুরস্কারের সঙ্গে আমাদের একটা যোগ কিন্তু আছে। মানে আমরা নোবেল পুরস্কার যদিও একটা ইউরোপীয় একটা পুরস্কার যেটা সুইডেন থেকে দেয়া হয়, কিন্তু আমরা রিলেট করতে পারি। এটা রিলেট করতে পারার একটা বড় কারণ যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, আমাদের অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। ফলে নোবেল পুরস্কারটা এটাকে আমরা মনে করি না যে এটা আমাদের পাওয়ার যোগ্যতা নেই বা আমরা পেতে পারি না। এই বিতর্ক যেটি চলছে সেটি কি আমাদের পাওয়া না পাওয়ার বিষয় না জনাব মফিদুল হক? না, আমরা মাহবুব একটু বলে নিক, তারপরে আমি যোগ দিই। না, মানে জিনিসটা হলো যে আমরা রিলেট করতে পারি আর কি, পুরস্কারটার সাথে রিলেট করতে পারি। এবং দেখা যাচ্ছে যে
এবছর ভারতের এবং পাকিস্তানের, ভারতের কৈলাস সত্যার্থী এবং পাকিস্তানের মালালা পুরস্কার পেলেন। ফলে মানে তর্কটা হলো যে এরা আমাদের চেনা চরিত্র, এরা যেসব বিষয় নিয়ে কাজ করেন, যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে এরা গেছেন, সেগুলো আমাদের পরিচিত। ফলে হয় কি যে এইটাকে আমরা রিলেট করে এটা তর্ক বিতর্ক করতে পারছি। এটা একটা তর্ক বিতর্কের সক্ষমতাটা একটা বড় কেন ব্যাপার। আসলে তর্ক বিতর্ক হচ্ছে শুধুমাত্র আমাদের পরিচিত বলেই কি না? এই প্রশ্নটির জবাব নিয়ে ফিরবো। দর্শক, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের বিরতি।